বন্ধুরা, আমাদের এই পৃথিবী অনেক রকম রহস্যময় ঘটনা দিয়ে ভরা। আমাদের এই পৃথিবীতে এইরকম নানা রহস্যময় ঘটনা ঘটে থাকে যার অস্তিত্ব খোঁজা এখনও সম্ভব হয়নি। বিজ্ঞানীরা অনেক বছর ধরে এই রহস্যময় ঘটনাগুলির সন্ধান করেছেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা সফল, তবে অনেক ক্ষেত্রে তারা এখনও সন্ধান করতে পারেনি যে ঘটনাগুলির পেছনে কী দৃষ্টান্ত রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এমনই এক রহস্যময় ঘটনা মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370 ব্যাপারে জানব। কিভাবে একটা যাত্রীবাহী বিমান নিমিষের মধ্যে নিখোঁজ হয়ে যায় এবং এক অদ্ভুত রহস্যময় ঘটনার শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। দিনটি ছিল 8ই মার্চ 2014, রাত্রি 12:41। 12 জন বিমানকর্মী ও 227 জন যাত্রী সহ মোট 239 জন যাত্রী নিয়ে কোয়ালালামপুর থেকে চীনের বেজিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইট 370। এই বিমানের অধিকাংশ যাত্রী ছিল চীনের বাসিন্দা। এই বিমানটি কন্ট্রোল করছিল দুজন পাইলট। একদিকে ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের একজন যোগ্যতা সম্পন্ন 53 বছর বয়সী ক্যাপ্টেন জাহারি আহমদ শাহ এবং অন্যদিকে ছিল 27 বছর বয়সী অফিসার ফারিক হামিদ। এটি ছিল তার ট্রেনিংয়ের লাস্ট ফ্লাইট। এই ফ্লাইটটি সঠিকভাবে ল্যান্ডিং হওয়ার পর তিনি একজন ক্যাপ্টেন হবার জন্য অনুমতি প্রাপ্ত করতেন। 8ই মার্চ সকাল 6:30 বেজিংয়ের রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370-র। এই বিমানটি প্রায় 30 মিনিট পর্যন্ত ঠিকভাবে ওড়ার পর রাত্রি 1:08 মালয়েশিয়া উপকূল রেখাকে পার করে সাউথ চায়না সিয়ের উপর পৌঁছে যায় ভিয়েতনামের দিকে। ক্যাপ্টেন জাহারি খবর দেয় যে বিমানটি 35,000 ফুট উপরে আসে এবং বিমানটির গতি ছিল 470 নটি, অর্থাৎ 872 কিলোমিটার প্রতি ঘন্টা। সব কিছুই ঠিকঠাক চলছিল। এর ঠিক 10 মিনিট পর বিমানটি পৌঁছায় ভিয়েতনামি এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডারের এরিয়ার মধ্যে এবং এর জন্যই কোয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে তাকে বলা হয় মালয়েশিয়া 370 কন্ট্যাক্ট হো চো মিন 120.9 গুড নাইট। এবং এর উত্তরে ক্যাপ্টেন জাহারি রিপ্লাই করে গুড নাইট মালয়েশিয়া 370। ভিয়েতনামি এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডারের সংযোগে আসা মাত্র 30 সেকেন্ড পরই রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। বিমানটির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু বিমানের সাথে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি। ভিয়েতনামি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। বিমানটি রাডার থেকে নিখোঁজ হবার প্রায় 20 মিনিট পর ভিয়েতনামি এয়ার কন্ট্রোল অফিস থেকে মালয়েশিয়া এয়ার কন্ট্রোল অফিসকে জানিয়ে দেওয়া হয় যে MH370 হঠাৎই তাদের রাডার থেকে বেরিয়ে যায় এবং তার সাথে কোনো রকম যোগাযোগ করা যায়নি। এই ঘটনার প্রায় 1 ঘন্টার মধ্যে মালয়েশিয়া এয়ার কন্ট্রোল অফিস থেকে কোয়ালালামপুর অ্যারোনটিক্যাল রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারকে জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা করেনি। এরপর 4 ঘন্টা পেরিয়ে যায় এবং তারপর সকাল 6:32 এক এমার্জেন্সি অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়, অর্থাৎ যে টাইমে বিমানটি বেজিংয়ে নামার কথা ছিল, কিন্তু তার হয় না। এর পরের দিন অর্থাৎ 9 মার্চ এক ইন্টারন্যাশনাল সার্চিং অপারেশন শুরু করা হয়, যেখানে 7টি দেশের 34টি শিপ এবং 28টি এয়ারক্রাফট মিলে সার্চ অপারেশন শুরু করে, কিন্তু বিমানের কোনো হদিশ পাওয়া যায়নি। এর ঠিক 4 দিন পর অর্থাৎ 12ই মার্চ এক খবর আসে কি বিমানটি সিভিলিয়ান রাডার থেকে নিখোঁজ হলেও ওই রাতে এক সৈন্য রাডার এটি ক্র্যাশ করে। সৈন্য রাডারের খবর অনুযায়ী বিমান MH370-কে লাস্ট বার দেখা যায় রাত্রি 2:22 এবং এর স্থান ছিল সাউথ চায়না সিয়ের উপর না, বরং আন্দামান নিকোবর আইল্যান্ডের আশেপাশে। এই খবরটি আসতেই সবাই অবাক হন। তাহলে বিমানটি গেল কোথায়? তাহলে কি বিমানটি রাস্তা ভুল করে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং হিমালয় বা কাজাকিস্তানের কাছে এসে ভেঙে যায়? 9 মার্চ দ্য নিউ স্ট্যাটাস টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভিয়েতনামি এয়ার কন্ট্রোল কর্তৃপক্ষের অনুরোধে অন্য একটি বিমানের ক্যাপ্টেন রাত্রি 1:30 এরপর MH370 পাইলটের সাথে যোগাযোগের চেষ্টা করেছিল। ক্যাপ্টেনের কথা অনুযায়ী তিনি যোগাযোগে সক্ষম হয়েছিলেন, কিন্তু অপর দিক থেকে কোনো রকম সঠিক শব্দ শুনতে পাননি। এরপর 11ই মার্চ বিমান পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে খবর আসে যে বিমানটি থেকে কোনো রকম বিপদের সংকেত আসেনি বা কোনো রকমের রেডিও অ্যাক্টিভিটি করা হয়নি। বিমান পরিষেবা কর্তৃপক্ষের তথ্য অনুসারে এক উন্নত মানের সকল বিমানসমূহ বিমান যোগাযোগে অ্যাড্রেসিং
এবং প্রতিবেদ সিস্টেমের অর্থাৎ ACRS এর সাথে যুক্ত, যা সক্রিয়ভাবে বিমানের বিভিন্ন তথ্য দিতে সক্ষম। মালয়েশিয়া এয়ারলাইন্স বিমানটিতে ACRS প্রস্তুতি ছিল কিনা এই ধরনের প্রশ্নের মন্তব্য করা থেকে বিরত থেকেছে। এরপর উঠে আসে আরও এক তথ্য, বিমানটি ভিয়েতনাম এয়ার কন্ট্রোল রাডারে আসার পর বিমানটি 180 ডিগ্রি ঘুরে আন্দামান নিকোবরের উদ্দেশ্যে যায়, যেটি ছিল বিমানটি সঠিক পথের পুরোপুরি উল্টো। এখানেই উঠে আসে আরও এক প্রশ্ন, বিশেষজ্ঞদের মতে বিমানটি কখনোই নিজে নিজে এরকম 180 ডিগ্রি ঘুরতে পারে না। তাহলে কি বিমানটিকে জেনে বুঝে ঘোরানো হয় এবং এক উল্টো পথে নিয়ে যাওয়া হয়? তবে কি এর পেছনে পাইলটের কোনো ব্যাপার ছিল? তিনি কি জেনে বুঝে তাহলে বিমানটির যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করেন? অনেকে মনে করেন ক্যাপ্টেন জাহারি আহমদের মানসিক ভারসাম্য ঠিক ছিল না এবং তিনি হয়তো আত্মহত্যা করার জন্যই জেনে বুঝে এই কাজ করেন। তবে তার আচার আচরণে কোনো রকম অপ্রিয় কিছু লক্ষ্য করা যায়নি। তিনি যথেষ্ট অনুভবী এবং দক্ষতা সম্পন্ন পাইলট ছিলেন, তার পক্ষে এটা করা সম্ভব নয়। পরবর্তী সময় বিমানের পাইলট এবং যাত্রীদের সম্পর্কে তথ্য খোঁজা হয় এবং জানা যায় যে ক্যাপ্টেন এই কাজ করেননি। তিনি হয়তো বিমানটি 180 ডিগ্রি ঘুরেছিলেন আবার কুয়ালালামপুর আসার জন্য। হয়তো বিমানটিতে ততক্ষণ এরকম দুর্ঘটনা ঘটে যে বিমানটি কন্ট্রোলের বাইরে চলে যায় এবং এর জন্য বিমানটি দিক পরিবর্তন করে আন্দামান নিকোবরের দিকে উড়তে থাকে এবং সেই সময় বিমানের পাইলট এবং যাত্রীদের অক্সিজেন কমে যাওয়ার ফলে প্রাণ হারায়। বিমানটি অটো পাইলট মোডে চলতে থাকে, যতক্ষণ বিমানটিতে জ্বালানি থাকে ততক্ষণ পর্যন্ত উড়তে থাকে এবং তারপর হয়তো এই মহাসমুদ্রে ডুবে যায়। আবার অনেকে মনে করেন যে বিমানটিকে হয়তো হাইজ্যাক করা হয়, কেননা বিমানের দুজন যাত্রী, একজন পুরিয়া নূর মোহাম্মদ মিকদাদ এবং অন্যজন দেলাবার সৈয়দ মোহাম্মদ রেজা, এই দুজনই ইরানি বাসিন্দা ছিল। দুজনের উপর সন্দেহ করার কারণ ছিল তারা দুজনই নকল পাসপোর্ট নিয়ে যাত্রা করছিলেন। একজনের কাছে ছিল ইতালির বাসিন্দার চুরি করা পাসপোর্ট এবং অন্যজনের কাছে ছিল এক অস্ট্রেলিয়ার বাসিন্দার চুরি করা পাসপোর্ট। তারা এই পাসপোর্ট নিয়ে ইউরোপ যাচ্ছিলেন পুরোপুরিভাবে ইউরোপের বাসিন্দা হতে। প্রথমে তারা বেজিং যেতেন এবং সেখান থেকে ইউরোপের জন্য বিমানে চাপতেন। এর বেশি কোনো তথ্য পাওয়া যায়নি যেখান থেকে এটা বলা যায় যে বিমানটিকে তারা হাইজ্যাক করেছিল। কিছুদিন সন্ধান করার পর তাদের নিয়ে আর কোনো রকম তথ্য জানা যায়নি যে তারা সত্যি করে হাইজ্যাক করেছিল বিমানটি। তাই এটিকেও পুরোপুরি সত্য ভাবা যায় না এবং এর পেছনে আরও এক প্রশ্ন উঠে আসে, যদি বিমানটিকে সত্যি করে হাইজ্যাক করা হয় তাহলে বিমানটি হাইজ্যাক করার কথা কেউ স্বীকার করেনি কেন? কোনো রকম মুক্তিপণ চাওয়া হয়নি কেন সরকারের কাছ থেকে? এরপর এই মহাসমুদ্রের অনেক দ্বীপে বিমানের নানা রকম পার্টস পাওয়া যায়, কিন্তু সেটি যে মালয়েশিয়া এয়ারলাইন্স 370 এই বিষয়ে সঠিক কোনো তথ্য জানা যায়নি। এইভাবে একটা বিশাল বিমান পৃথিবীর মধ্যে হারিয়ে যায় এবং এটি একটা বড় রহস্যময় ঘটনার জন্ম দেয়।